আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়টি থেকে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা আজকে সেগুলোর উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, এই অনুশীলনের শুরুতেই তোমরা পেয়ে যাবা কিন্তু এখানে শূন্যস্থান পূরণ, তাই না? চলো আমরা সর্বপ্রথম শূন্যস্থান পূরণটি একটু দেখে ফেলি। দেখো, এখানে সর্বপ্রথম যে শূন্যস্থানটি রয়েছে, এক, স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম, অর্থাৎ শূন্যস্থানে কিন্তু বসবে স্থায়ী। উদ্ভিদ টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু, তার মানে শূন্যস্থানে বসবে ভাজক এবং স্থায়ী। এবং ৩ নাম্বার, হৃৎপেশি এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে অনৈচ্ছিক। ৪, মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে স্নায়ু বা নিউরন, স্নায়ুকোষ বা নিউরন। ৫ নাম্বার, দেখো, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে, তার মানে এখানে শূন্যস্থানে কিন্তু বসবে মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখো, এখান থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। এখানে মূলত তোমাদের ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। আচ্ছা, দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, বলা হচ্ছে যে পেশির কাজ বর্ণনা করো। তো উত্তর, পেশির কাজ নিম্নরূপ, অর্থাৎ নিচে দেওয়া হলো। ১, দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। ২, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। ৩, দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে। ৪, হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। এবার ২ নম্বর যে প্রশ্নটি এখান থেকে রয়েছে, দেখো, ২ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যুর বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। দেখো, এখানে মূলত ৩টা বৈশিষ্ট্য কিন্তু তোমাদেরকে আমরা এখানে দিয়েছি। ১, আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। ২, কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। ৩, আবরণী টিস্যুতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। এবার ৩ নম্বর প্রশ্নটি দেখো, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। উত্তর, প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত। ১, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। ২, নিউক্লিওলাস। ৩, নিউক্লিয় জালিকা। ৪, নিউক্লিওপ্লাজম। তো এখানে দেখো, নিউক্লিয়াসের 4টি অংশ নিচে আলোচনা করা হলো। এই 4টি অংশ নিয়ে সামান্য করে একটু আমরা তোমাদেরকে তথ্য দিয়েছি এখানে। তো তোমরা চাইলে কিন্তু এখানে একটি নিউক্লিয়াসের চিত্র আঁকিয়ে ফেলতে পারবে। চিত্রটি আঁকিয়ে তারপরে 4টার একটু বর্ণনা যদি দেওয়া যায় তাহলে খুবই সুন্দর হবে উত্তরটি। দেখো, নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট যে পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র। এরপর দেখো, নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্লারিওলিম্ফ। আচ্ছা, এরপর ৩ নাম্বার দেখো, নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। ৪, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্ত্র নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতোর মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। আচ্ছা, এরপরে ৪ নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখে নাও। ৪ নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্লাস্টিডের কাজ উল্লেখ করো। তো প্লাস্টিডের কাজ নিম্নরূপ। ১, প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বর্ণ গঠনে এবং খাদ্য সন্নয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। ২, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে। সালোক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ। ৩, ক্লোরোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ৪, সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ৫, নিউক্লিওপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। এরপর দেখো ৫ নম্বর প্রশ্নটি এখান থেকে, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। উত্তর,
সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো। আকৃতিতে এরা বৃত্তাকার, দন্ডাকার, তন্তকার, তারকাকার ও কুণ্ডলী আকার হতে পারে। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এর বহিঃপর্দাটি মসৃণ, কিন্তু ভিতরের অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে। আচ্ছা, তো এই ছিল তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি। এরপর তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে আমরা সেগুলোর উত্তর দেখে নিই। চলো। 1 নম্বর বলা হচ্ছে ভাজক কোষে অনুপস্থিত কোনটি? উত্তরটি হবে গ, কোষ গহ্বর। এবার 2 নাম্বার দেখো কোষ গহ্বরে বিদ্যমান থাকে নিচের কোনগুলি? উত্তরটি কিন্তু এখান থেকে হবে দেখো ক, 1 এবং 3। অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদেরকে কি দিতে হবে বলো তো? এখান থেকে তোমাদেরকে জৈব অ্যাসিড ও লবণ, অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড। উত্তরটি হবে ক, 1 এবং 2। এরপর দেখো একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্র দেখে কিন্তু মূলত আমাদেরকে 3 এবং 4 নাম্বার এমসিকিউর উত্তর করতে হবে। তো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে এ চিহ্নটি অংশটির কাজ হচ্ছে। অর্থাৎ আমরা যেখানে একটি চিত্র দেখতে পাচ্ছি এটির কি কাজ? তো এটা একটি কি বলো তো? আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হাড়ের কাজ, তাই না? তো দেখো এটি কি কাজ করে, এই টিস্যুটি কি কাজ করে? অর্থাৎ উদ্দীপকের এ চিহ্নটির অংশটির কাজ হচ্ছে 1 এবং 3, তাই না? দৃঢ়তা প্রদান করে, রক্তকণিকা তৈরি করা। 1 এবং 3 খ নম্বর উত্তরটি। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখো। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ ও বি এর বৈশিষ্ট্য হলো কি কি? দেখো তো, এরা যোজক টিস্যু, এরা অক্সিজেন পরিবহন করে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম। উত্তরটি হবে কিন্তু 1, এরা যোজক টিস্যু, এরা যোজক টিস্যু। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখান থেকে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, তাই না? তো সৃজনশীল প্রশ্ন কিন্তু মূলত তোমাদেরকে এখানে দুটি চিত্র দেওয়া রয়েছে, পি এবং কিউ, দুটি চিত্র। তো এই চিত্র দেখে কিন্তু তোমাদেরকে এই ক, খ, গ, ঘ প্রশ্নের উত্তরগুলি কিন্তু করে ফেলতে হবে। মূলত গ এবং ঘ প্রশ্নের উত্তর কিন্তু চিত্র থেকে করতে হবে, তাই না? তো চলো আমরা সৃজনশীলটির উত্তর একটু দেখে নিই। তো 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে রক্ত কি? উত্তর, রক্ত এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু যার মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি, অক্সিজেন, খাদ্য ও রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। খ, আবরণী টিস্যু বলতে কি বোঝায়? উত্তর দেখো, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ এবং নাক, কান ও মুখ গহ্বরের ভিতরে আবরণ, এগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত। এবার গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে পি চিত্রের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো। তো উদ্দীপকে পি চিত্রটি হলো মানুষের হাত। হাতের জন্য অস্থির গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো। 1, অস্থি দ্বারাই হাতের কাঠামো গঠিত হয়। 2, অস্থির কারণে হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে। 3, অস্থির মাধ্যমে হাত দেহের সাথে সংযুক্ত থাকে। 4, হাতের পেশিগুলো অস্থির সাথে যুক্ত থেকে হাত সঞ্চালনে সহায়তা করে। 5, অস্থি হাতের ভার বহন করে। সুতরাং পি চিত্রে অর্থাৎ হাতের জন্য অস্থির গুরুত্ব অপরিসীম। এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পি ও কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক আলোচনা করো। তো উত্তরটি দেখো, উদ্দীপকে 8 নং চিত্র দ্বারা ঐচ্ছিক পেশি এবং কিউ নং চিত্র অনৈচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে। নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো। চিত্র পি অর্থাৎ ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। অন্যদিকে চিত্র কিউ অর্থাৎ অনৈচ্ছিক পেশি সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নালাকার, অশাখণ্ডিত, অপরদিকে অনৈচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো মাকু আকৃতির, অশাখাখণ্ডিত, তাই না? আচ্ছা, ঐচ্ছিক পেশি টিস্যুর পরিধির দিকে নিউক্লিয়াসের অবস্থান, অন্যদিকে অনৈচ্ছিক পেশি টিস্যুর কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অবস্থান। ঐচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী, কিন্তু অনৈচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা মন্থর। বড় বড় অস্থির সংযোগ স্থলে ঐচ্ছিক পেশি থাকে। অন্যদিকে পৌষ্টিকনালী, রক্তনালী, মূত্রনালী, জরায়ু প্রভৃতির অঙ্গ প্রাচীরে এ পেশি থাকে না। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখান থেকে বইয়ে 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, অর্থাৎ 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কিন্তু আমাদেরকে এখানে দুটি চিত্র দিয়েছে, তাই না? তো চিত্র দেখেই কিন্তু গ এবং ঘ নাম্বার প্রশ্নের কিন্তু উত্তর করে ফেলতে হবে। তো চলো এই পুরো সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে নিই। আচ্ছা, 2 নম্বর সৃজনশীল প্রশ্নে এখানে বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে কোষ প্রাচীর কি?
উত্তরটি দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, তাকে কোষ প্রাচীর বলে। খ, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? উত্তর, মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এখানে শোষণের সকল কাজ সম্পন্ন হয়, আর এই শোষণের মাধ্যমে জীবদেহে শক্তি উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এবার গ নম্বর প্রশ্নটি দেখো। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে চিত্র এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র এন হলো গাজর, যা একটি রূপান্তরিত মূল। এটি মূল হওয়া সত্ত্বেও বর্ণময়, এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য যা উদ্ভিদের বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: ক্রোমোপ্লাস্টিড বা বর্ণপ্লাস্টিড এবং নিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড দুই রকম হয়, ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। তোমরা যদি বইটি ভালো করে পড়ো, অধ্যায়টি ভালো করে পড়ো, তাহলে কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট সবুজ অংশ থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের গায়ে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ক্রোমোপ্লাস্ট লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনেট নামক রঞ্জক পদার্থ থাকে। চিত্র অর্থাৎ গাজরকে ক্যারোটিনেট নামক রঞ্জক পদার্থটির উপস্থিতি রয়েছে, আর এই রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময়। এখানে এতটুকু তোমরা একটু বাদ দিয়ে দিও, হ্যাঁ। এবার ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্র এম এর টবে থাকা উদ্ভিদকে 8 থেকে 10 দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। উত্তর দেখো, চিত্র এম এ কিছু সবুজ ঘাসকে টবে ঢাকা অবস্থায় দেখানো হয়েছে। 8 থেকে 10 দিন পর ঘাসগুলোর যে পরিবর্তন ঘটবে তার নিচে বিশ্লেষণ করা হলো। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে। তোমরা কিন্তু এই যে বিশ্লেষণ করা হলো, এরপর থেকে কিন্তু বাকি অংশটুকু নিচে লিখবে, হ্যাঁ। আচ্ছা, অনুপস্থিতির উপর নির্ভর করে। প্লাস্টিডকে পর্যন্ত দুই ভাগে ভাগ করা হয়েছে: ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং নিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। উদ্দীপকের এম চিত্রিত উদ্ভিদটি ঢাকা থাকায় এতে সূর্যের আলো পৌঁছাতে পারে না। উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশের কোষে নিউকোপ্লাস্টিড থাকে, অর্থাৎ বর্ণহীন হয়। যেমন এখানে যদি উদাহরণ দেখো, উদ্ভিদের মূলের কোষের প্লাস্টিড। চিত্র এম এর উদ্ভিদের ঢাকনাটি যদি 8-10 দিন পর তুলে দেওয়া হয় তাহলে দেখতে পাবো উদ্ভিদগুলো সাদা হয়ে গেছে, কারণ এর ক্লোরোপ্লাস্টগুলো নিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে। ঢাকনা তোলা অবস্থায় থাকলে উদ্ভিদগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই লিসনটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।